খুব দ্রুত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা চলে যাচ্ছি সবচেয়ে পুরাতন প্রশ্নের মধ্যে। সে একজন নাস্তিক এবং ১৯ বছর বয়সের মানুষ, বাসায় জানলে বের করে দিবে এরকম একটা ভাব। আর বাসায় যেসব রিচুয়াল করতে হয় রিলিজিয়াস, সেগুলো তার উপর ফোর্স করা হচ্ছে, সেটা খুবই বাজে লাগে। তার কি করতে পারবে সেটা জানতে চেয়েছেন, এবং এখন কি সব মেনে নেওয়ারই সময় কিনা সেটাও তিনি প্রশ্ন রেখেছেন। তো আমি মনে করি যে আপনার বয়স ১৯ বছর, এবং সমস্যা হচ্ছে যে পৃথিবীর প্রায় সব জায়গাতেই ১৮ বছরের ওপরে চলে গেলে, বাংলাদেশেও ইভেন, আমরা মনে করি যে ছেলে মেয়েদের নিজেদের দায়িত্ব দেওয়ার নেওয়ার বয়স হয়ে গেছে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশে আসলে ১৯ বছরের একটা বাচ্চা স্রেফ বাচ্চাই, কারণ আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ওভাবে গড়ে ওঠে নাই। খুবই ব্যতিক্রমী কয়েকজন বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে আসলে ১৯ বছর বয়সে যে খুবই বড় করে ছক্কা মেরে বাইরে চলে যাবে, বা বাসার বাইরে আর কি, সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ তখন আমাদের জব এক্সপিরিয়েন্স হয় না, কিছুই হয় না, এবং আমাদের জব মার্কেট আসলে খুব বেশি আন্ডারগ্রেড পাস করা ভিত্তিক হয়ে থাকে, যে কারণে আপনাদের জন্য এই সময়টা আসলে খুব কঠিন সময়। যতদূর বুঝতে পারি যে আমাদের ২৩-২৪ বছর লেগে যায় গ্র্যাজুয়েশন শেষ করে একটা জব করতে করতে, এবং তার আগ পর্যন্ত আসলে আপনার যেটা করার আছে সেটা হচ্ছে আপনাকে খুবই আস্তে ধীরে আপনার প্যারেন্টসের সাইকোলজি দিকে আগাইতে হবে। যে আপনাকে এই যে আরও অনেক ভিউজ থাকতে পারে মানুষের, তারা রিলিজিয়াস ব্যাপারগুলো করতে পারে না করতে পারে, আপনি অবশ্যই আপনি বাবা মার সামনে যে বলবেন না যে আব্বু আমি একজন নাস্তিক, এটা তো আপনি অবশ্যই বলবেন না। বাট আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে যেহেতু ফোর্স করা হচ্ছে রিলিজিয়াস কাজকর্মে, আপনি চেষ্টা করবেন খুবই স্লোলি এখান থেকে নিজের একটা জায়গা দাঁড় করাইতে, যেখানে আপনি বাসার লোকজনকে বুঝাইতে সক্ষম হবেন যে রিলিজিয়াস সব কাজ আপনি নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। এতটুকু করতে যদি আপনি পারেন, তাহলে আপনি অনেক বড় একটা জায়গা পাচ্ছেন নিজের অধিকার নিয়ে নিজের মতো বেঁচে থাকার। এর বাইরে খুব বেশি কিছু করার দরকার এই মুহূর্তে নাই। যখন আপনার বয়স আর একটু বাড়বে, তখন আপনি মোটামুটি নিজে স্বাধীন হয়ে যাবেন, তখন আপনি চাইলে আরও খোলামেলা আলোচনা করতে পারবেন, কারণ তখন আপনার একটা গ্রাউন্ড তৈরি হবে কথা বলার। বাংলাদেশের পরিবারগুলোতে যেটা হয় যে আপনার কথা বলা গ্রাউন্ড করার আগে আপনাকে একটু স্বাবলম্বী হয়ে উঠতে হবে। খুব কম ফ্যামিলি তার আগে তার সন্তানদের কথাবার্তাকে খুব বেশি পাত্তা দেয়। তো ঘটনা হচ্ছে যে আপনাকে এই মুহূর্তে যেটা করতে হবে যে কোনো বিদ্রোহ করার চেষ্টা করবেন না, কারণ পারিবারিক সম্পর্ক রক্ষা করাটাও কাইন্ড অফ জরুরি, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। তো যেটা করতে পারেন যে খুবই ধীরে সুস্থে তাদেরকে আস্তে আস্তে, ধরা যাক ৩ মাসের একটা প্রকল্প হাতে নিলেন। আজকে আপনাকে যতটুকু ফোর্স করা হচ্ছে, আপনার টার্গেট হচ্ছে ৩ মাস পরে যাতে তার চাইতে কম ফোর্স করা হয়। আপনি কোনো একদিন আস্তে ধীরে, যেমন এটা হতে পারে ডিনার টেবিলে বসে বা অন্য কোনো ক্যাজুয়াল সময়, আপনি আস্তে ধীরে বলার চেষ্টা করলেন যে মানুষ যার যার আমল না মানে যে যাবে, সুতরাং বয়স যখন বাচ্চার ১৮ পার হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, তখন আসলে বাপ মায়ের দায়িত্ব থাকে না। সো আমি জানি যে তোমরা কনসার্ন, বাট এই ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। আমি আমার ফরজ নফল এগুলো আমি কাউন্ট করতেছি, এগুলো নিয়ে তোমরা প্যারা নিও না, এগুলো নিয়ে কিছু বলার দরকার নেই। এবং খুব সম্ভাবনা আছে যে আপনাকে এখানে খুব বেশি পাত্তা দেওয়া হবে না, এবং আপনার উপর আগের মতো অত্যাচার চলবে বা আগের মতোই ফোর্স করা চলতে থাকবে, যেখানে আপনি কিছু লেভারেজ কাজে লাগাতে পারেন। যেমন আপনি নিজেকে শাট অফ করে ফেলতে পারেন, এটা খুব ভালো বার্গেইন যে কোনো সন্তানের জন্য, যে আপনি নিজেকে শাট অফ করে ফেলেন। আপনি বাসার ভিতর চিল্লাফাল্লা করে তো লাভ নাই, আপনি তো এমনিতে অসহায়। আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার নিজের দুনিয়ার মধ্যে নিজেকে গুটাই ফেললেন, কথাবার্তা খুব একটা বলেন না, এবং পরিবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। এবং একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার ফ্যামিলিটা নোটিস করবে, এবং মোটামুটি আমি বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ফ্যামিলি চায় যে আপনি তাদের সাথে সাধারণ একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখেন। বিনিময়ে আপনি ধর্ম নিয়ে চাপাচাপি করলে যদি আপনি এরকম শাট অফ করেন, তার চাইতে বরং তারা প্রেফার করবে যে আপনার সাথে ধর্ম নিয়ে মারামারি না করতে, যাতে একটা সাধারণ সম্পর্ক ফিরে আসে। এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি। আপনি আরও অনেক লেভারেজ খুঁজে বের করতে পারেন, তবে ধ্বংসাত্মক লেভারেজ বের করার চেষ্টা করবেন না। যদি আপনি মাথাটা একটু খাটান, চিকন বুদ্ধি খাটান, আপনি অনেকগুলো লুপ হোল পাবেন, যেখানে আপনি নিজেকেও প্রতিষ্ঠা করতে পারবেন, পরিবারের সাথে যুদ্ধ করতে হবে না। তবে অবশ্যই ইমোশন এখানে একটা বিগ রোল প্লে করবে, কারণ আপনাকে ইমোশনটাকেই কাজে লাগিয়ে, কারণ আপনার অবশ্যই পরিবারের প্রতি ইমোশন আছে এবং পরিবারের আপনার প্রতি ইমোশন আছে, এবং ফাইট করার চাইতে এই ইমোশনটা কাজে লাগিয়ে যদি আপনি নিজের অবস্থানটাকে নিশ্চিত করতে পারেন, সেটা খুব ভালো কাজ হবে। তো আমার আপাতত এই মুহূর্তে আপনার জন্য এতটুকুই পরামর্শ যে একটা সুন্দর স্ট্র্যাটেজি বের করেন। আপনার পরিবার আপনি ভালো চিনেন, আমারটা আমি ভালো চিনি। সো আমার পরামর্শ যে আপনার কাজে লাগবে তা না, যদি আমি বলি যে অমুক করেন বা তমুক করেন, কী করতে হবে সেটা আপনি নিজে বের করবেন। তবে লম্বা সময় প্ল্যান করবেন যে ৬ মাস পরে আমার সাথে এরকমটা হবে, কারণ আমি ৬ মাস ধরে এইরকম একটা স্টেটে থাকবো, যাতে আমার ফ্যামিলি আমাকে প্রেশারটা দেওয়া কমায়। এর বেশি কিছু দরকার নাই। প্রেশার দেওয়া কমালে আপনি আপনার মতো বাঁচতে পারতেছেন, মোটামুটি পুরোপুরি পারবেন না, কারণ যৌথ ফ্যামিলি অ্যান্ড এভরিথিং আপনি ডিপেন্ডেন্ট, কিন্তু তারপর অতটুকু বাঁচতে পারলে কিন্তু মানুষ হিসাবে আপনি মোটামুটি বেঁচে গেলেন। সো এটা ট্রাই করতে পারেন।
এটা গেল হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার রেসিডেন্সি কম্পাউন্ডের সামাজিকতা কেমন চলছে, সাকসেস রেটই বা কেমন? আমি জানি যে কে মেসেজটা পাঠিয়েছেন, হ্যাঁ আমি সম্ভবত জানি কে মেসেজটা পাঠিয়েছেন, আমি চোখ কান খোলা রাখছি। এবং সাকসেস রেটের ব্যাপারটা হচ্ছে যে চাইলে অনেকভাবে মানুষ নিজেকে লুকায় রাখতে পারে, নিজের ইন্টেনশন, নিজের ভিউ পয়েন্ট। সো আমি কিছু জিনিস জানি যে কিছু মানুষের ভিউ পয়েন্টে কিছু সমস্যা আছে, বাট সেটা আমার জন্য প্রবলেম না যতক্ষণ না তার উপর অ্যাক্ট করতেছে। সো আমি হচ্ছে চেষ্টা করব যে এই ব্যাপারে কেউ কিছু অ্যাক্ট করতেছে এরকম টাইপ কিছু জানলে অবশ্যই আমি এটা নিয়ে কাজ করব। এর বাইরে আমি কিছু কাজ করব যেটা আরেকটু পরে করব, কারণ আমি মাত্র নতুন আসছে এখানে, তখন হচ্ছে কিছু কারেন্ট জাল পাতা হবে আর কি। ডোন্ট ওয়ারি, সময় আছে, তবে আমার চোখ কান খোলা আছে। ধন্যবাদ আপনাকে। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বাংলাদেশ কখনো ধর্মীয় উগ্রদের দখলে যাবে কিনা আফগানিস্তানের মতন? এটা একটা খুবই প্রিয় প্রশ্ন আমার। আমি মনে করি যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের হাতে যে বাংলাদেশ যাবে এটা সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এর পিছনে দুইটা বড় কারণ বলি, অনেক কারণ আছে আরও, খুবই স্ক্র্যাচ টু দ্য সারফেস হয়ে যাবে এটা। তারপরে বলি যে একটা কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রথমত আফগানিস্তান অথবা মধ্যপ্রাচ্যের যে ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়া মিলিয়ে, জলবায়ু মিলিয়ে যে একটা পরিবেশ, সেই পরিবেশ ছাড়া এক্সট্রিম মতবাদ যেমন ইসলামিক শাসনতন্ত্র এটা কখনোই কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ আপনাকে এক্সট্রিমিস্ট মতবাদ প্রতিষ্ঠা করার জন্য ওইখানে যে ধরনের কট্টরপন্থী একটা শাসন ব্যবস্থা, খুবই কড়াকড়ি কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা, দিনে 5 বার নামাজে দৌড়াইতে হয় বাধ্যতামূলকভাবে, এটাই এনাফ কড়াকড়ি বোঝানোর জন্য। এতটুকুই যথেষ্ট বোঝানোর জন্য যে কতটা কঠিন এবং কতটা বিদঘুটে একটা আইনের ব্যবস্থা সেই ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে আছে। আর সব বাদই দিলাম, গান করতে পারবেন না, গান শুনতে পারবেন না, মদ খাইতে পারবেন না, মেয়ে ধরতে পারবেন না, মুখ ঢেকে হাঁটতে হবে, মেয়ে বোরখা ছাড়া চলতে পারবেন না, এগুলো তো প্রচুর দূরের আলাপ। এগুলো অবশ্যই চিন্তা করেন, শুধুমাত্র দিনে 5 বার আপনি বাধ্য একটা কাজ করতে, শুধুমাত্র একটা দেশের নাগরিক হওয়ার কারণে। এইটার মতন কঠিন কাজ বাঙালি করতে অভ্যস্ত না, জীবনেও হবে না, এটা আপনি ধরে রাখতে পারেন। কারণ আমাদের আবহাওয়া জলবায়ু অনুযায়ী আমাদের যে ফিজিক্যাল অবস্থা এবং মানসিক অবস্থা, তাতে করে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে পারবো না, সম্ভব না। এটা 100% মানুষের পক্ষে সম্ভব না, এগুলো আমরা মানতে রাজি না এবং কেউ মানবেও না। ডিপ ডাউন সবাই জানে, এই কারণেই ইসলামিক শাসনতন্ত্রের কোনো পাত্তা এই জন্যই মানুষ পায় না। এই জন্যই মানুষ সবসময় জামাত ইসলামে 4-5% ভোট পায় সারা দেশের মধ্যে। তার কারণ হচ্ছে যে মানুষ এইসব জিনিসপাতি মানার জন্য রেডি না, যদিও বেশিরভাগ মানুষ জানেই না যে শরীয়ত বলতে কি বোঝানো হয়। শরীয়ত প্রতিষ্ঠা হলে যে তাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দৌড়াইতে হবে, শরীয়ত প্রতিষ্ঠা হলে যে তারা যে অমুক করতে পারবে না, তমুক করতে পারবে না, তমুক করতে পারবে না টাইপের 100টা জিনিস করতে পারবে না যেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল। শরীয়ত প্রতিষ্ঠা হলে যে মেয়েদের কি বাজে অবস্থা হবে, এগুলো তারা ভালো মতন অনেকেই জানে না। তারা মনে করে যে আল্লাহর কথা, নবীর কথা, আলহামদুলিল্লাহ, শরীয়ত হলেই হলো। আসলে না, আপনার জীবন তছনছ করে ফেলবে শরীয়ত। শুধুমাত্র 5-10% লোক আছে যাদের খুব ভালো লাগবে, কারণ তাদের লাইফে কিচ্ছু নাই, তাদের লাইফ বলতে কিচ্ছু নাই, তারা মনে করে যে ধ্যানটানি করবে। খুব ভালো কথা, তাদের ধ্যান ট্যান করার ব্যাপারটা আমি রেসপেক্ট করি, কিন্তু আপনাদের ধ্যান করার শখ হয়েছে বলে যে বাকি 90%কে আপনি ধ্যানে বসাবেন, এটা তো উচিত না। এবং এই জিনিসটা বাংলাদেশের যে জলবায়ু, আবহাওয়া এবং আমাদের যে পূর্বপুরুষের যে জিন তাত্ত্বিক অবস্থা, তাতে করে আমরা এইসব বালছাল মানতে পারবো না। এত কঠিন আইন ভাই মানা সম্ভব না। আমরা এই রাস্তা পার হওয়ার আইনই মানতে চাই না, আমাদের দিয়ে ওইসব হবে না। এই কারণে আমাদের খুব সহজে উগ্রবাদীদের দখলে যাওয়ার চান্স কম। দ্বিতীয় কথা হচ্ছে যে বিরুদ্ধ মতের প্রচুর শক্ত অবস্থান আছে বাংলাদেশে, যে 2টা পয়েন্টের কথা বলছিলাম। আমাদের মতো লোকজন আছে এবং এটা কম না, বিশাল, 30%-এর মতন। 30% মানুষকে ওভাররোল করে এই ধরনের 100% মুসলমানের দেশ বানানো সম্ভব না। সো ওইটা আসলে ভয়ের কিছু নাই। এরপরে মেসেজে বলা হয়েছে যে আমার চিন্তাধারার উপরে ইনি ক্রাশ খেয়েছেন, ফেসবুক আইডি খুঁজে পান নাই, তবে মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতে বলছেন ভিডিওর মধ্যে, কারণ এত সিরিয়াসভাবে কথা বললে তার মাস্টার লাগে। বাট কাহিনী হচ্ছে যে ভাই, অথবা আপু অথবা ভাইয়া, যেটাই হোক, কিন্তু কাহিনী হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমি কথাই বলতে আসি সিরিয়াস জিনিস নিয়ে। সিরিয়াস জিনিস নিয়ে কথা বলতে সাড়ে সাতটা কেমনে করবো? ঠিক আছে, অনেকে করে, বাট আমি মনে করি যে এগুলো টু দি পয়েন্ট রাখার জন্য না করাই বেটার। এমনিতে ব্যক্তিগত জীবনে আমি সারাদিন সার্কাজম করি, মাঝে মাঝে সার্কাজমের মাত্রা এত বেশি হয়ে যায় যে মানুষ বুঝে না যে আমি ওরা কি ফাইজলাম করে বলছি নাকি। বাট যাই হোক, ব্যাপার হচ্ছে যে সেটা তো ব্যক্তিগত জীবনে বিভিন্ন জিনিস থাকে, লাইট মুডে থাকা যায়, লাইট অনেক ব্যাপার স্যাপার থাকে, সারাদিন তো আমার সিরিয়াস থাকার দরকার হয় না। কিন্তু যখন আমি একটা ভিডিও বানাতে বসতেছি, তখন আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে সাধারণত বসি, এবং একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে হাসি ঠাট্টা করাটা একটু কঠিন হয়ে যায়। সো এই কারণে এটা করা হয় না। তো যাই হোক, এই প্রশ্নটাও গেল। এবং আমাকে বাচ্চা হাঁস বলার কারণটা ঠিক পুরোপুরি বুঝতে পারলাম না। তবে এখানে আরেকজন প্রশ্ন করেছেন যে আমার কাভার ফটোতে বলা হয়েছে যে আমি আমার লাইফ ফুলেস্ট, আই লিভড মাই লাইফ টু দ্য ফুলেস্ট।
এখন আমি কি এই ব্যাপারটা একটু বিস্তারিত বলতে পারবো কিনা, কারণ তিনি মনে করেন যে যারা তাদের জীবন একেবারে সর্বোচ্চভাবে বেঁচে ফেলেছে তাদের কাছে নতুন কিছু নাই এবং সেটাকে তারা কিভাবে ডিল করতে পারে। এবং এই কথাটা খুবই সত্য যে আমার জীবনে আসলে নতুন কিছু আমি টের পাই না। সেটা আপনি যেটাই বলেন না, কারণ প্রেম বলেন, বন্ধুত্ব বলেন, নতুন জায়গাতে মুভ করা বলেন, নতুন পড়াশোনা শুরু করা বলেন, নতুন চাকরি করা বলেন, আমি এগুলো সবই করছি জীবনের মধ্যে। যেগুলো হচ্ছে আসলে নতুন আর কিছু নাই লাইফের মধ্যে। আমি যেগুলো জীবনে করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি একেবারে 100% দিয়ে বা 200% দিয়ে করার, যে কারণে যেটা হয় যে এই কথাটা খুবই সত্য, এটা আমি এটাকেও আমার খুব কাছের কিছু মানুষজন জানে যে আমি আসলে লাইফে নতুন কিছু টেস্ট পাই না, যে কারণে আমি সুইসাইডাল ছিলাম। কারণ আপনার তো আমার লাইফ থেকে আর কিছু পাওয়ার নাই, দেখার নাই, বুঝার নাই, কারণ আমি সব কিছু জানি কী হবে। আমি অনেক কিছু ক্র্যাক করছি, কীভাবে মানুষ প্রেমে পড়ে, কীভাবে মানুষের বন্ধুত্ব হয়, কীভাবে মানুষ নতুন জায়গাতে গেলে মনে ভয় পায়, কীভাবে মানুষ নতুন জবের মধ্যে ঢোকার চেষ্টা করে, কীভাবে সিস্টেম ক্র্যাক করতে হয়, এগুলো নিয়ে সব কিছু নিয়ে মোটামুটি একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা হয়ে যাওয়ার পরে আমি আসলে নতুন কিছু এবং এক্সপিরিয়েন্স করার পরে মোস্টলি, কারণ আপনাকে নিজেকে বাঁচতে হবে, আমি এগুলো সব বেঁচে ফেলছি অ্যান্ড কাইন্ড অফ এখন আর নতুন কিছু নাই, আমি সব কিছু জানি। আমি যদি এখন একটা মানে কথার কথা বলতেছি, যদি আমি কোনো একটা মেয়েকে দেখে মনে করি যে ওয়াও ক্রাশ খাইলাম মনে হয়, এক্স্যাক্টলি আমি জানি যে কোন কোন স্টেপ পার করবে আমার মস্তিষ্ক এবং আমার পুরোপুরি কেমিক্যালস অ্যান্ড এভরিথিং। আমি জানি যে যদি আমি তার দিকে অ্যাপ্রোচ করি এক্স্যাক্টলি তার ক্ষেত্রে কী হবে, মানে দিস ইজ সো প্লেড আউট। আই মিন এখানে আসলে খুব সারপ্রাইজিং কিছু নাই, এখানে অবাক হয়ে যাওয়ার মতো কিছু নাই, একেবারে বাই দ্য বুক সব কিছু চলতেছে জীবনে। পৃথিবী কীভাবে ঘুরতেছে, কীভাবে সিস্টেম চলতেছে, কেন মানুষ চাকরি পায়, কেন মানুষ পড়াশোনা করতে আসে, কেমনে বিদেশে যাইতে হয়, এভরিথিং ইজ কাইন্ড অফ লেড আউট বাই দ্য বুক। অ্যান্ড এটা খুবই বোরিং এবং নতুন করে কিছু দেখি না আমি জীবনে, যে কারণে জীবনে যে খুব বেশি উচ্ছ্বাস নিয়ে আসবে এরকম কিছু আমার সাথে ঘটে না অনেক বছর ধরে, কারণ এটা আসলে একটু কঠিন, এটা ডিল করা একটু কঠিন। তো যেটা আমি করার চেষ্টা করি, যে ডিল তো ভাবে করা যাচ্ছে না, সো যেটা আমি করার চেষ্টা করি মূলত যে শুধুমাত্র নতুন এক্সপিরিয়েন্স না হলেও চেষ্টা করি যে জাস্ট ফ্লোট করতে, মানে এখন আগের মতন ডাইভ ইন করবো জীবন, অ্যাডভেঞ্চারে ডাইভ ইন করার মধ্যে যে জিনিসগুলো হয় ফ্রম দ্য কোর আমি এগুলোও জানি, সো ওটাও আমাকে খুব টানে এমন না। সুতরাং যেটা হয়েছে যে জাস্ট ফ্লোট করতে থাকতে হয়, যে ভেসে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট ঝুলে পড়ি নাই, নিজের মাথায় গুলি করি নাই, এতটুকুই আর কি। সো নিজের মাথায় গুলি করাটা হয়তো একটা ওয়ান ওয়ে শট, সো ওইটা থেকে আমি একবার বের হয়ে আসছি, আবার ঢুকতে চাচ্ছি না, বাট আপাতত আমি ডিল করতেছি, আমি জাস্ট ফ্লোট করতেছি, আমি জাস্ট ভেসে বেড়াচ্ছি। তো এরপরের প্রশ্ন হচ্ছে যে আমার লাইফের পারপাস আমি কেমনে খুঁজে পাইছি। এইমাত্র যে প্রশ্নের উত্তর দিলাম যে আমার লাইফের পারপাস তো আমি খুঁজে পাই নাই। আমার লাইফের পারপাস খোঁজা, লাইফের মিনিং খোঁজাই হচ্ছে আমার ফুল জার্নি। আপনারা যে দেখেন যে আমি কনফিউজড, আমি 100টা জিনিসের কথা বলার চেষ্টা করতেছি, এগুলো সবের পিছনেই হচ্ছে যে আমি লাইফের মিনিং খোঁজার চেষ্টা করতেছি। লাইফের পারপাস বলতে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না, কারণ আমি মনে করি যে আমাদের লাইফ হচ্ছে খুবই ইনসিগনিফিকেন্ট, একটা পিঁপড়ার জীবনের মতন। লাইফে কোনো পারপাস থাকার কথা না আমাদের, বাট আমি চাই যে যেহেতু আমরা বেঁচে আসছি এবং যেহেতু আমরা নড়াচড়া করতে পারতেছি এবং বাকিদের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, আমি চাই যে পৃথিবীটাকে অন্য সবার জন্য মানে সবার জন্য বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করব, যাতে আমি অনেক কিছু সাফার করছি, যেটা হয়তো আপনিও করছেন, কিন্তু আমি যে জিনিসগুলো নিয়ে সাফার করছি সেটা যাতে অন্য কেউ সাফার না করে। এই কারণে আমি এত কথাবার্তা বলি, এত ঝামেলা করি, যে কারণে মানুষজন আমাকে দেখতে পায় না। তার কারণ তাদের কাছে বিনোদন একটু সহজ, কিন্তু তারা জানে না যে বাকিদের জন্য সেটা খুবই কঠিন ব্যাপার, এবং আমি তাদেরকে হেল্প করতে চাই। একজন বলেছেন যে আমি কেন আমার ওয়েবসাইট মনিটাইজ করি না। আমার ওয়েবসাইট আসলে মনিটাইজ করা আছে, কিন্তু সেটার উপরে আমি খুব একটা কাজ করি না। মানে আমার ওয়েবসাইট অলরেডি অ্যাডসেন্সের অ্যাড দেয়, কিন্তু আমি এর উপর কাজ করি না, কারণ অ্যাডসেন্সের অ্যাড থেকে যদি আমি 1000 টাকা $100 পর্যন্ত যদি আমি পৌঁছায় যাই, তাহলে নতুন ঝামেলা শুরু হবে। এই অ্যাডসেন্সের টাকা পয়সা নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, এগুলো নিয়ে আমাকে আমার ইউনিভার্সিটির সাথে ক্লিয়ার করতে হবে, কারণ আমি আসলে এইভাবে অ্যাডসেন্স থেকে যে টাকা কামাবো সেটা আমার জন্য বৈধ কিনা এটা নিয়ে অনেক ঝামেলা হবে। কারণ সাধারণত আমাদের মতন যারা আন্তর্জাতিক ছাত্র, তাদের ক্ষেত্রে আসলে বিদেশ থেকে আসা মানুষদের ক্ষেত্রে কাজ করা বা ইভেন অ্যাডসেন্স থেকে টাকা কামানো নিষিদ্ধ, যে কারণে আমার এটাকে যদি টাকা কামানোর পর্যায়ে নিয়ে গেলেই আমি ঝামেলায় পড়বো, যে কারণে আমি এটা কাজ করতে চাই না। ঝামেলা পড়বো মনে হচ্ছে এমন হতে পারে যে আমাকে এটা করতে দিবে হয়তো, কিন্তু নাও দিতে পারে, বাট আলটিমেটলি এইগুলো নিয়ে আমাকে একটু অফিসে দৌড়াদৌড়ি করতে হবে, যেটা একটু প্যারা। তো এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একজন করেছেন, যে একজন জিজ্ঞাসা করেছেন হায়ার স্টাডির জন্য কোনো সাজেশন যদি দিতে পারি, যার CGPA 3 এর নিচে, পেপার নাই আর প্রচুর ব্যাকলগ আছে। এক্ষেত্রে আমি যেটা বলবো, যে আমার যেটা মনে হয়েছে, আমার যে প্রোফাইল ছিল আর যে অল্প সময়ের মধ্যে আমি অ্যাপ্লাই করছিলাম, আমার মনে হয় না যে আমি আমার প্রোফাইলের জন্য মানে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিটেড হওয়ার সুযোগ পাইছি। অ্যাডমিশন যে আমাকে যারা যারা দিচ্ছে 5টা ইউনিভার্সিটি, কিন্তু তারা কিন্তু আমাকে আসলে কেউ আমার প্রোফাইল দেখে অ্যাডমিশন দিচ্ছে বলে আমার মনে হয় না। আমার প্রোফাইল খুব আহামরি কিছু না, তবে আমি মোটামুটি যতটুকু আমার প্রোফাইল তার চাইতে বড় করে দেখাতে পারছি,
কারণ আমি একটা চাকরি যখন করতেছিলাম তখন ওইখানে যেই চাকরির মধ্যে কিন্তু আপনি একটা পদ পান, যেমন আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই সময়। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে ওই কোম্পানির যেসব দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে সবগুলো আমি মেনে নিতে বাধ্য। অনেকে যেটা করেন যে তারা শুধু লেখেন যে জব এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমুক থেকে অমুক এবং অমুক জায়গাতে, এটাই লিখে ছেড়ে দেন। আমি এখানে যে ট্রিকগুলো খাটাইছি সেটা হচ্ছে যে আমি ওটা লিখছি ওখানে জব এক্সপিরিয়েন্সের মধ্যে। তারপরে আমি আবার প্রজেক্টের মধ্যে, আমি যখন ওখানে চাকরি করছি ওই কোম্পানি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছিল সেই প্রজেক্টগুলোকে আমি ওখানে ঢুকাইছি, যে 2টা প্রজেক্টের মধ্যে আমি এই দায়িত্ব পালন করছি। এতে করে মনে হচ্ছে যে আমি আসলে অনেক কিছু করছি জব এক্সপিরিয়েন্স ওই প্রজেক্ট এক্সপিরিয়েন্স মিলায়, কিন্তু আসলে কিন্তু আমি একটা কাজই করছিলাম, এক ঢিলে 2 পাখি মারতেছিলাম। সো এইভাবে যেটা করছি যে আমার হয়তো খুব বেশি ইঞ্জিনিয়ারিং সাইড অভিজ্ঞতা নাই, আমি কিন্তু অ্যাডমিশনের সময় লিখতে চাই না যে আমি হচ্ছে 20টা বই লিখছি, হ্যান করছি ত্যান করছি, এগুলো লিখে লাভ কি। আমি অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ওগুলো আমি লিখছি খুবই ছোট্ট করে 1 লাইনের মধ্যে, যেন কিছুই না ওইটা, অথচ আমার জীবন ওখানেই গেছে। কিন্তু আমি ওটা দেখাইতে পারতাম না, আমাকে দেখাইতে হয়েছে যে আমার জীবন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে গেছে। মানে আমি সেটা বলতেছি না, কিন্তু আমি তো সবগুলোকে এলাবোরেট করে বলতেছি। একইভাবে যদি আমি চাইতাম আমার রাইটিং এক্সপিরিয়েন্স কিন্তু আমি এলাবোরেট করে ওভাবে লিখতে পারতাম, কিন্তু ওটা আমি লিখবো না। তার কারণ হচ্ছে আমার ট্রিক হচ্ছে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে আসতেছি, সো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে হাইলাইট করছি। সো আপনি যেখানেই পড়াশোনা করেন, আপনি যেই কাজই করে থাকেন না কেন, সেগুলোকে খুঁজে খুঁজে বের করেন। খুব অবভিয়াস জিনিস আছে, যেমন যেটা এইমাত্র উদাহরণ দিলাম, এরকম অনেক অবভিয়াস জিনিস থাকে যেগুলো আমরা সিভিতে লিখি না, রেজুমেতে লিখি না। এগুলো ঠিক মতো লিখবেন, তাহলে আপনার প্রোফাইলটা মোটামুটি দাঁড়াবে। প্রথম কথা হচ্ছে এটা, আপনার সিজিপিএ পরের কথা, আপনি কাজ করছেন অনেক, এরকম দেখানো যাবে। দ্বিতীয়ত, আপনি যেই স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবেন সেটা আসলে মূল জিনিস। আমার মনে হয় যে আমি স্টেটমেন্ট অফ পারপাস দিয়ে পটাইছি ওদেরকে, মানে সেটাতে জাস্ট আমি হাইলাইট করার চেষ্টা করছি, খুবই সারলি পটানো যেটাকে বলে। আমি প্রায় 3 মাস ধরে ওটাকে এডিট করছি এভাবে যে আপনি যদি এটা পড়েন ফার্স্ট গোতে আপনার মনে হবে এটা কিছুই নাই, স্পেশাল কিছু ওটার মধ্যে আছে এমন আপনার মনেই হবে না। কিন্তু ওইটার মধ্যে আসলে অনেক ট্রিক খাটাইছি যে কীভাবে আমি একজন রিডারের কনসেপ্ট কোন দিকে যাবে এবং সে কী ভাববে, এবং সেই রিডারটাকে অ্যাডমিশন কমিটি, সেই রিডার হইতে পারে নন ইঞ্জিনিয়ারিং কেউ, হতে পারে ইঞ্জিনিয়ারিং কেউ, সব কিছু মাথায় রেখে আমি খুব ব্যালেন্সড একটা 2 পৃষ্ঠার স্টেটমেন্ট অফ পারপাস লিখছি। এবং আমার মনে হয় যে ওইটাই আমাকে সব জায়গাতে অ্যাডমিশন পাওয়াতেও হেল্প করছে, সেখানে যেভাবে কথাবার্তা আমি বলছি আর কি। সো আপনি মূলত ফোকাস করবেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসের দিকে। জিআরই যাই আসুক, টোফেল যাই আসুক, আপনাকে প্রফেসর রিপ্লাই দেখ বা না দেখ ফান্ডিংয়ের জন্য, স্টেটমেন্ট অফ পারপাসটা হইতে হবে একেবারে আপনার জন্য নিখুঁত। কারণ এক একজনের জন্য এক এক হিসাব, এখানে কিন্তু কোনো নর্মাল ফর্মুলা নাই। আপনার সোল সার্চিং হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস লেখা, এবং সেই সোল সার্চিং আপনাকে ঠিকমতো করতে হবে, এবং সেটা ঠিকমতো করতে পারলেই আপনি আশা করি বেশ কিছু ভালো ভার্সিটি থেকে বা মিডিয়াম ভার্সিটি থেকে ডাক পাবেন। আমি অবশ্যই ইউনিভার্সিটির টপ 10 ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি নাই, কারণ বুঝতে হবে তো আমি 2 বছর চাকরি করছি নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে, আমার এতটা কনফিডেন্স ছিল না। কিন্তু আপনারা কনফিডেন্সে ঘাটতি আছে বলে মনে হচ্ছে, সুতরাং আপনি মিডিয়াম ভার্সিটিগুলোকে টার্গেট করবেন এবং চেষ্টা করবেন ফাটাফাটি একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে। এরপরে একজন বলেছেন যে আমি হয়তো বাংলা কোরাতে ট্রাই করতে পারবো, কন্ট্রিবিউট ভালোই করতে পারবো, ট্রাই করতে। আমার আসলে কোরা অ্যাকাউন্ট আছে, কোরা অ্যাকাউন্টে মোটামুটি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এক সময়। তবে সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে এত সময় আসলে পাওয়া যায় না, যে কারণে খুব রিলিজিয়াসলি কন্ট্রিবিউট করা যাবে না। আমার বড় ভাই প্রচণ্ড রিলিজিয়াসলি কোরাতে কন্ট্রিবিউট করতে, এবং এখানে প্রথম দিকে বাংলাদেশিদের মধ্যে যারা প্রচুর কন্ট্রিবিউশন করছিল তাদের মধ্যে সে ছিল। ইদানিং সেও অনেকটা ইনঅ্যাক্টিভ, হয়তো আপনারা তাকে আর চিনবেন না, বাট সে আমাকে বলতো যে কোরাতে আসতে, বাট আমি চেষ্টা করতাম ওই সময়, বাট এখন আসলে এত সময় পাওয়া যায় না। তারপরে একজন বলছেন যে ভিডিওগুলো ইউটিউবে কেন ছাড়তেছি না, তার কারণ ভাই আমার মনে হয় যে ইউটিউবের ছাড়ার মতন কন্টেন্ট এগুলো না। কিন্তু আপনারা অনেকেই এই কথাটা বলেন, যে কারণে আমি ভাবতেছি একটা ফালতু চ্যানেল খুলবো, মানে যেটা আসলে আমার প্রাইমারি কোনো চ্যানেল না, খুব বড় কোনো চিন্তা ভাবনা নাই চ্যানেলটা নিয়ে, কিন্তু শুধুমাত্র আপনাদের অনুরোধে, শুধুমাত্র আপনাদের এই যে এই মেসেজগুলো আমি এত পাইছি যে আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব। কিন্তু আমার এমনিতে ব্যক্তিগত কোনো আগ্রহ নাই, ওইখান থেকে মনিটাইজ করার আগ্রহ নাই, টাকা পয়সা পাওয়ার, ভিউ পাওয়ার কোনো কিছুর আগ্রহ নাই। আমি জাস্ট এই যে ভিডিওগুলো বানাই সেটা মূলত আসলে আমি কারোর সাথে এগুলো নিয়ে কথা বলতে চাই, বাট এগুলো নিয়ে কথা বলার মতো কাউকে আমি চিনি না। সো আমি আসলে ক্যামেরার সাথে কথা বলি, আপনারা দেখতে পান। অনেকে গালি দেন, অনেকে গালি দেন দেখে আসলে এগুলো কারোর সাথে বলা যায় না। সো এই ভিডিওগুলো থেকে আমি আসলে কিছু চাই না, আমি এটা ভেন্ট আউট করি মোস্টলি। এরপরে আরেকজন মেসেজ দিয়ে বলছেন যে এই অ্যাপটা চালু রাখতে আমার সাথে কথা বললে উনি শান্তি পান, জবাব পেলে আরও বেশি। আমাদের কথা যে কেউ মনোযোগ দিয়ে শুনবে, গুরুত্ব দিবে, চিন্তা জট ছাড়াতে সাহায্য করবে, এরকম কাউকে পায় না। আপনাকে পেলাম সৌভাগ্যবশত। যাই হোক, লাইফ নিয়ে আমি খুবই হতাশ, উনি বলছেন আর কি। আমার কাছে মনে হয় যে জীবনে কিছু করতে পারিনি, এবং যে জীবনে কিছু করতে পারেনি এবং যে করে ফেলেছে, এরা দুইজন শেষ বিচারের সমান। মৃত্যুর পর এসব তাদের কাছে কোনো অর্থ বহন করবে না, তাই কিছু করার মোটিভেশন উনি পান না। মোটিভেশনের অনেক অভাব বোধ করছেন এবং আরাম আয়েশকে জীবন মনে হচ্ছে তার। মরে গেলে যেহেতু সব শেষ, সেহেতু যতটা পারছেন উনি আরাম আয়েশ করে
জীবনটা পার করে ফেলতে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম মাইন্ডসেটের কারণে জীবনের অবস্থা ওনার বেড়াছেড়া হয়ে গেছে। কাজের কাজ কিছু না করে দিনের পর দিন পাঠিয়ে দিচ্ছেন। গত 5-6 বছর পড়াশোনাটাও করি নাই, বুঝি এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া জরুরি হয়ে পড়েছে, কিন্তু নিজের ভেতর কোনো তেজ অনুভব করি না, লিটন দাসের মতোই ঘুমিয়ে আছি। কি করতে পারি বলুন তো একটু কষ্ট করে। সো উনার যেটা সমস্যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি একটা কি বলবো, মানব যে আমাদের সাইকোলজির মধ্যে একটা মজার জিনিস আপনি খেয়াল করবেন, যেটা আপনার ক্ষেত্রে যে কেস এটাই সেটা হয়তো না, বাট আমার যেটা মনে হচ্ছে সেটা বলি যদি আপনার কোনো উপকার হয়। যে দেখবেন যে ধরেন আপনি 1 মাসের একটা বন্ধ পাইছেন, 1 মাসের বন্ধ পাওয়ার আগে আপনি প্রচণ্ড পড়াশোনা করতে বাধ্য হয়েছেন। ধরেন আপনার এইচএসসি পরীক্ষা ছিল এবং এইচএসসি পরীক্ষার সময় আপনি কুত্তার মতন পড়ছেন 3 মাস বা 2 মাস, এরপরে হঠাৎ করে আপনি 1 মাস বন্ধ পাইছেন। খেয়াল করবেন যে প্রথম 5টা দিন আপনার কাছে মনে হবে যে খুবই ফিল করতেছেন চিল, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা মিসিং, কারণ আপনি একটা কনস্ট্যান্ট প্রেশারে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলেন। এই 5টা দিন 10টা দিন আপনাকে মনে হবে যে কিছু একটা যেন হচ্ছে না, আমি কিছু করতেছি না বা এরকম আর কি। এরপরে আবার আপনি এই যে একটা সেডেন্টারি লাইফ, যে কিছু করা লাগবে না, একদম চিল, এখানে চলে আসছেন। এইবার এই জায়গাতে আপনি খেয়াল করলে দেখবেন কি যে এইখানেও আবার আপনি বিশেষ একটা ফ্লোতে পড়ে গেছেন। এই ফ্লোতে আপনি যখন 2 মাস যদি পার করে ফেলেন, তৃতীয় মাসে যদি আপনাকে বই খাতা ছুঁড়ে মেরে বলা হয় যে এইচএসসির সেই 2 মাসের মতো পড়তে, আপনি পারবেন না। আপনার এখানে একটা গিল্ট ফিল হবে যে আমি তো প্রচণ্ড পরিশ্রম করে আসা মানুষ, আমি 2 মাস প্রতিদিন 10 ঘন্টা করে পড়ছি, 12 ঘন্টা করে পড়ছি বা 16 ঘন্টা করে পড়ছি, এই মুহূর্তে আমি কেন এখন 5 মিনিট পড়তে পারতেছি না। এইখান থেকে আপনি একটা লুপে পড়বেন। আপনার মনে হবে কি যে আমি তো 5 মিনিটও পড়তে পারতেছি না, আমি আগে 16 ঘন্টা পড়তে পারতাম, কেন হইতেছে না, থাক বাদ দিই। এই লুপটা আমাদেরকে একটা ইলিউশন দিয়ে লুপটার মধ্যে ঢুকানো হয়, যেটা আসলে আমাদেরকে আরো প্যানিক করে ফেলে, যে কারণে আমাদের সিদ্ধান্তগুলো আরো খারাপ হয়। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি 1 মাস ধরে এখন প্রেশার নিতে অভ্যস্ত না। আপনি এখন মোটেও ভাবতে পারবেন না যে আমি যেহেতু আগে পারতাম 16 ঘন্টা পড়তে, এখন আমি আবার 16 ঘন্টা পড়বো। যেমন আমার কথা ধরেন, আমি একটা সময় এরকমও ছিল, আমি একটানা 27 ঘন্টা লিখছি নন স্টপ, বাথরুমে গেছে 2-1 বার, খেতেও বসি নাই, একটানা 27 ঘন্টা টাইপ করছি। এটা যখন আমি করছি তখন আমি যেই অবস্থায় ছিলাম সেটা কিন্তু ডিফারেন্ট। এখন আমাকে যদি বসায় দেন, আমি একটানা 27 ঘন্টা টাইপ করতে পারবো না। 12 ঘন্টা পারবো, হয়তো 15 ঘন্টা হয়তো পারবো, 27 ঘন্টা আমার মনে হয় পারবো না। তার কারণ হচ্ছে ওই সময় আমি স্টেপ বাই স্টেপ করছিলাম, প্রতিদিন আমি 10 ঘন্টা টাইপ করতাম, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা প্রতিদিন। এরপরে একদিন হয়তো 27 ঘন্টাতে চলে গেছে, কারণ তখন আমি ওইটাতে বিল্ড করছিলাম নিজেকে। এখন আমি একদিন আবার জাম্প করে 27 ঘন্টা যেতে পারবো না, কারণ আমি এখন অনেক কিছু করতে বাধ্য হয়ে দেখে প্রতিদিন আমি 10 ঘন্টা করে লিখি না। যদিও আমি একটানা বসলে এখনো 15 ঘন্টা হয়তো লিখতে পারবো একটানা, কিন্তু এর বেশি হয়তো পারবো না। তার কারণ হচ্ছে ওই জায়গাতে যাইতে হলে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, প্রতিদিন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা করে লিখতে লিখতে ঠিক হয়তো আমি আজকে যদি আমি শুরু করি তাহলে হয়তো ঠিক 1.5 মাস পরে আমি আবার 27 ঘন্টা টানা লিখতে পারবো, তার আগে পারবো না। সেরকম আপনি 5-6 বছর ধরে একটা ব্রেকের মধ্যে ছিলেন। আপনি যদি চিন্তা করেন যে কিছু হচ্ছে না, কিছু করা দরকার, তাহলে আপনি কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা আছে, কিছু তো করা দরকার। এ কারণে আমি কিন্তু ওখানে গেলাম না, যে আপনি প্রথম যে সমস্যা বলছেন যে মরার পর কিছু হবে না, কিছু নাই দেখে আমি কিছু করতে পারি না, ওখানে গেলাম না, কারণ আপনি অলরেডি ওখান থেকে বের হয়ে আসছেন, কিছুটা আপনি জানেন না, আপনার অবচেতন বের হয়েছে, আপনি ফিল করেন যে কিছুটা করা দরকার। কিন্তু কিছু করতে গেলে আপনাকে যে আস্তে ধীরে শুরু করতে হবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে শুরু করতে হবে, বা 1 মিনিট, 2 মিনিট করে। ইভেন এরকমও দিন গেছে আমার প্রচণ্ড বাজে মানসিক অবস্থা ছিল এক সময়, 1 লাইনও লিখতে পারতাম না, তখন আমি 100 শব্দ লিখে রাখছি ওয়ার্ড ফাইলের মধ্যে। যেই আমি একদিনের মধ্যে 23,000-24,000 শব্দ লেখার মতন, সম্ভবত একদিনে আমার সর্বোচ্চ আছে 22,000 শব্দ লেখার রেকর্ড। একদিন আমি 22,000 শব্দ লিখতে পারতাম, সে আমি 100 শব্দ লিখতেছি। আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, আমি কিছু করতে পারতাম না, কিন্তু ওই সময় আমি এতটুকু ফিল করছি যে এই মুহূর্তে 100 শব্দ লেখাটা ইম্পর্টেন্ট। একদিন এমন হচ্ছে আমি 11টা শব্দ লিখছি, কিন্তু আমি 22,000 শব্দ লিখতে পারতাম একদিনের মধ্যে, আমি সেই মানুষ একদিন 11টা শব্দ লিখছি, কিন্তু লিখছি। মানে 11টা শব্দ লেখা মানে আমি 11টা শব্দ আগাইছি। কালকে আমি আবার 10টা শব্দ লিখব, 22টা শব্দ হবে। পরশু আমি আবার 5টা শব্দ লিখবো, 27টা শব্দ হবে। কিন্তু আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আগাই যেতেছি। থেমে থাকার চাইতে 1 ইঞ্চি আগানো অনেক ভালো। এবং আপনি এখান থেকে বের হইতে হলে এই জিনিসটা আমার কাছে শুনে রাখতে পারেন, যেদিন আপনি ওভারকাম করবেন আবার এই যে এই অচল অবস্থা থেকে বের হয়ে আসা, সেদিন আপনি যে একটা বিশাল বিজয় অনুভব করবেন নিজের ভিতরে, যে আপনি কিছু একটা জিতছেন। এইটার কারণে বেঁচে থাকা যায়, এইটার কারণেই সব কিছু করা যায়। এবং আপনি তখন ফিল করতে পারবেন যে আসলে সব কিছু শুধু খেয়ে ফেলবো, এই মেন্টালিটিটার চাইতে ওই থ্রিলটা অনেক বেশি।
ওটা যদি আপনি একবার ফিল করতে পারেন তাহলে আপনার এই জীবনে বেঁচে থাকার জন্য কি দরকার এই প্যারাটা খাইতে হবে না। সো যদি আপনি ওই যে আপনার মধ্যে একটা মানে পেইন যে আমি কেন হচ্ছে সব কিছু শেষ হয়ে যাবে কিছু করতে পারতেছি না, ওইখান থেকে যদি বের হইতে চান তাহলে আমি মনে করি যে বের হওয়ার যেহেতু ইচ্ছা আছে বা যেহেতু আপনি চান যেটা মুক্তির পথ খুঁজতে, আমি মনে করি যে আপনি এই থ্রিলটার টেস্ট যদি আরেকবার পান, যে আপনি এখন একটা বাজে জায়গাতে আছেন, একই কাজ করতে হইতে পারে যে আপনি পড়াশোনায় ফিরতে চাচ্ছেন বা অন্য যে কোনো কিছুতে ফিরতে চাচ্ছেন, যেটা করাটা আপনার জন্য বিগ ডিল না, কিন্তু এই মুহূর্তে আপনি যে ধ্বংসস্তূপ হয়ে আছেন এইখান থেকে কামব্যাক করাটা যে একটা বিশাল থ্রিলিং ব্যাপার। পড়াশোনাতে ফিরে আসাটা হয়তো বিগ ডিল না, এটা হয়তো আপনি যে কোনো সময় করতে পারতেন, এটা হয়তো খুব সাধারণ, কিন্তু আপনার কারেন্ট সিচুয়েশনে এখান থেকে আবার ফিরে আসাটা কঠিন। সেটা যদি আপনি করতে পারেন একটা বিশাল একটা উইনিং ফিলিং সেন্স পাবেন, ওই সেন্সটার জন্য আপনার এটা করা উচিত, তাহলে দেখবেন যে জীবনে বাঁচতে বেশ ভালো লাগবে। তো আর 3 মিনিটের মধ্যে এই ভিডিও বন্ধ হয়ে যাবে, সুতরাং আমি জাস্ট আরেকটা মেসেজ পরে এটাকে শেষ করে দিব। প্রিয় গানের প্রচুর গানের তালিকা, এখানে আসলে হুট করে একটা নাম বলা সম্ভব না। প্রায় 30 মিনিট ধরে আমি কথা বলে যাচ্ছি, আমার মনে হয় না যে এত লম্বা কথা কেউ শুনবে আদৌ। বাট প্রিয় গান বলতে আমি সব গানই শুনি এবং এক এক সময় একটা গান প্রিয় থাকে। যেমন গতকালকে পর্যন্ত আমি T20 যে থিম সং আছে সেটা আমি লুপে দিয়ে শুনছি প্রতিদিন 100 বার 200 বার করে, কারণ গানটা আমার ভালো লাগতেছিল। প্রথম খুব জঘন্য লাগছে, কয়েকবার শোনার পর ক্যাচ জিনিসটা ধরে ফেলছে এবং ভিতরে কিছু লোকাল শব্দ আছে যেটা আমার কাছে মজা লাগছে, যে কারণে আমি শুনতেছিলাম। বাট বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শোনা বন্ধ করে দিয়েছি। সো একের সময় একের জিনিস প্রিয় গান থাকে এবং ওটা আমি শুনতেই থাকি। আর আজ এখনকার মতন এখানেই থামতে হবে, কারণ 30 মিনিট ধরে এই ভিডিও চলতেছে এবং আমার মনে হয় যে অনেক কিছু আমি কি এটা কমানোর চেষ্টা করবো, স্টিল হয়তো 20-22 মিনিট তো থাকবেই। আমি বাকি প্রশ্নগুলোর উত্তরও আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যারা দেখছেন এতক্ষণ ধন্যবাদ, অনেকে হয়তো ঘুমায় পড়ছেন তাদেরকেও ধন্যবাদ। আপাতত বিদায়।